প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয় আপনাদের স্বাগতম। যারা এই চ্যানেলে নতুন, এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো পর্যায়ক্রমে সাজানো আছে, প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন। আমাদের দেশ আমার বিজয়। বছর শেষে আসে আমাদের প্রিয় বিজয়ের মাস। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর আমরা পেয়েছি বিজয়। শুধু যে অস্ত্র হাতেই এই দেশের মানুষ যুদ্ধ করেছে, বিজয় ছিনিয়ে এনেছে তা নয়। কিছু ব্যক্তি ছিলেন যারা তাদের শিল্পকে বানিয়েছিলেন যুদ্ধের হাতিয়ার। অস্ত্র নয়, শিল্পই ছিল তাদের সংগ্রামের মাধ্যম। একদল সাংস্কৃতিক কর্মী বাংলাদেশে মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা নামে বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা নামে দল গঠন করে সীমান্ত এলাকায়, ট্রেনিং ক্যাম্পে, শরণার্থী শিবিরে ও সুযোগ হলে মাঠে প্রান্তরে গান গেয়ে সবার মনোবল অক্ষুণ্ণ রাখার চেষ্টা নিয়োজিত ছিলেন। তাদের সেই প্রেরণামূলক অবদান নিয়ে পরবর্তীতে তৈরি হয় একটি প্রামাণ্যচিত্র, মুক্তির গান। এমনই আরেকটি সংগ্রামের হাতিয়ার স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। 1971 সালের 25শে মার্চ মধ্যরাতে পাকিস্তানের সৈন্যদের হাতে সকল রেডিও স্টেশন চলে যায়। চট্টগ্রামের কালুরঘাট সম্প্রচার কেন্দ্রটিকে বেতার কেন্দ্র হিসেবে গড়ে তোলেন কয়েকজন নেতা। এর নাম দেওয়া হয় স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র। 1971 সালের 28শে মার্চ বিপ্লবী শব্দটি বাদ দিয়ে নামকরণ করা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। 1971 সালে 30শে মার্চ হানাদার বাহিনীর বোমা বর্ষণের ফলে বেতার কেন্দ্রটি নষ্ট হয়ে যায়। পরবর্তীতে 1971 সালের 25শে মে কলকাতার বালিগঞ্জে বেতার কেন্দ্রটি দ্বিতীয় পর্যায়ে সম্প্রচার শুরু হয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে থেকে তখন দেশাত্মবোধক গান প্রচারিত হতো। আরও কিছু অনুষ্ঠান হতো, যার মধ্যে একটি হলো চরমপত্র। শুধু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে নয়, বরং তৎকালীন শিল্পীরা তাদের বিভিন্ন কর্মের মাধ্যমে মুক্তিযুদ্ধকে সমর্থন করে গেছেন। আমরা তাদের অবদানকেও স্মরণ করব। মনে রাখতে হবে, শিল্পের বিভিন্ন মাধ্যম যে শুধু আমাদের মনের ভাষা, আবেগ, অনুভূতির প্রকাশের বাহন তা নয়, বরং আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিরও ধারক। আবার কখনো হতে পারে আমাদের প্রতিবাদের ভাষা। মুক্তিযুদ্ধের উপর রচিত প্রকাশিত বিভিন্ন বই, পত্রিকা, গল্প, ছবি ইত্যাদি দেখে, শুনে, পড়ে মুক্তিযুদ্ধ সম্পর্কে ধারণা ও অনুভূতি লাভ করব। বিভিন্ন মাধ্যমে মুক্তিযুদ্ধে শিল্পীদের অবদান সম্পর্কে জানব। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। মুক্তিযুদ্ধের উপর নির্মিত বই, পত্রিকা, গল্প ও ছবি দেখে, শুনে ও পড়ে তার আলোকে নিজের অনুভূতি প্রকাশের জন্য আঁকা, গড়া, লেখার চেষ্টা করব। মুক্তিযুদ্ধের উপর নির্মিত গান শুনব। গানের সাথে ভঙ্গির মাধ্যমে স্বাধীনভাবে অনুভূতি প্রকাশের অনুশীলন করব। এই পাঠের শেষে আমরা একটি বার্ষিক প্রদর্শনীর আয়োজন করব। বছর জুড়ে অনেক কিছু করেছি, যার মাধ্যমে নিজের এলাকার অনেক বিষয়, আচার অনুষ্ঠান, শিল্পকর্ম, সংস্কৃতির ঐতিহ্য হিসেবে খুঁজে পেয়েছি। বন্ধুদের সাথে আলোচনা করে ঠিক করে নিতে হবে যে আমাদের করা কোন বিষয়, আচার অনুষ্ঠান, শিল্পকর্ম নিয়ে আমরা বার্ষিক প্রদর্শনীর আয়োজন করব। বার্ষিক প্রদর্শনীতে উপস্থাপনের জন্য আমাদের আঁকা ছবি, গড়া গান, গাওয়া, নাচ, অভিনয়, নাটক নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে: যা আমাদের প্রাকৃতিক বৈচিত্র্য ধারণ করে, যা আমাদের লোকসঙ্গীত ও ঐতিহ্যকে উপস্থাপন করে। আমাদের কাজগুলোতে যেন
সৃজনশীলতা ও নান্দনিকতার প্রকাশ থাকে, আমাদের জাতীয়তাবোধের প্রকাশ থাকে, এমন কাজ উপস্থাপনা নির্বাচন করতে হবে। জহির রায়হান চলচ্চিত্র নির্মাতা ও লেখক। ফেনী জেলার 1935 সালে জন্মগ্রহণ করেন। ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি ছিলেন প্রথম 10 জন ছাত্রের একজন যারা 1952 সালের 21শে ফেব্রুয়ারি এই ধরনের কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মিছিলে বের হন। তাকে এবং আরও অনেককে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে যাওয়া হয়। ছাত্রজীবনে জহির সাহিত্যে আত্মনিয়োগ করেন। তার প্রথম বই সূর্যগ্রহণ। তার রচিত উল্লেখযোগ্য বই হল হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী ও আর কটা দিন। হাজার বছর ধরে উপন্যাসটির জন্য তিনি আদমজী সাহিত্য পুরস্কার এবং বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন। ইনি হচ্ছেন বিখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হান ও লেখক। তার পরিচালিত প্রথম ছবি কখনো আসেনি 1971 সালে মুক্তি পায়। তিনি তৎকালীন পাকিস্তানের প্রথম রঙিন সিনেমা সঙ্গম নির্মাণ করেন। তারপর একের পর এক আসে সোনার কাজল, কাচের দেয়াল, বেহুলা, জীবন থেকে নেয়া, আনোয়ারা এবং বাহানা। জীবন থেকে নেয়া ছবিতে পাকিস্তানের স্বৈরাচারী শাসনের চিত্র তুলে ধরেন এবং জনগণকে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে প্রতিবাদ করতে উদ্বুদ্ধ করেন। পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক সংগঠিত গণহত্যাকে তুলে ধরে একটি তথ্যচিত্র স্টপ জেনোসাইড নির্মাণ করেন। এই তথ্যচিত্রটি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। আ স্টেট ইজ বর্ন তার তৈরি আরেকটি তথ্যচিত্র। 1971 সালে 30 ডিসেম্বর তার বড় ভাই বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারকে ঢাকার মিরপুরে খুঁজতে গিয়ে তিনি আর কখনোই ফিরে আসেননি। দিনটি জহির রায়হান এর 52 মহিন একাডেমির চ্যানেলের ক্লাসগুলো দেখার জন্য প্রথমে ইউটিউবটা আমরা ট্যাপ করব। এরপর সার্চ বাটন আমরা ক্লিক করব। সেখানে আমরা টাইপ করব 52 মহিন। সার্চ করার সাথে চ্যানেলে লগো চলে আসবে। এরপর এই লেখার উপরে আমরা একটা ক্লিক করব। এরপর এখানে আসে শর্ট লিভ প্লেলিস্ট। আমরা এখান থেকে প্লেলিস্টটা আমরা ক্লিক করব। প্লেলিস্ট ক্লিক করার সাথে সাথে আমাদের যে ক্লাসগুলো এখানে চলে আসবে। সপ্তম শ্রেণী ডিজিটাল, নবম শ্রেণী ডিজিটাল, বাংলা, পঞ্চম শ্রেণী ইসলাম, গণিত, বিজ্ঞান, তৃতীয় শ্রেণীর, সপ্তম শ্রেণীর এই যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো যার যে ক্লাসগুলো পছন্দ সেই ক্লাসগুলোর উপরে আমরা কি করব, ট্যাপ করব। ধরো এখানে নবম শ্রেণীর বাংলা দেখব, তাহলে বাংলার ক্লাসগুলো আমরা পর্যায়ক্রমে সাজিয়ে সেই ক্লাসগুলো সংগ্রহ করে নিতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অন্তর্ধান দিবস হিসাবে পালন করা হয়। সারা বছর আমি শিল্প ও সংস্কৃতি বই পড়ে কি জানলাম, অনেক কিছু শিখেছি। তার মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে নবান্ন উৎসব পালন। নবান্ন হলো আমাদের প্রাণের উৎসব। এই উৎসবের সাথে মিশে আছে গ্রাম বাংলার সংস্কৃতি, আনন্দ ও নবান্ন উৎসব কৃষকের জীবনের প্রণালীকে নানাভাবে প্রভাবিত করে। এদেশের অধিকাংশ মানুষ কৃষিজীবী, কৃষিকাজই তাদের প্রাণ। রোদ বৃষ্টি মাথায় নিয়ে তারা ফসল ফলায়। হেমন্তে যখন সোনালি ধান পেকে যায় তখন কৃষকের মনে আর আনন্দ ধরে রাখতে পারে না। নবান্ন উৎসব এই আনন্দ উৎসবের মাত্রাকে আরও বহুগুণ বৃদ্ধি করে। জারি সারি গানের তালে তালে ফসল কাটার গতি বেড়ে যায়। নতুন চালের ভাত যেন শুভ্রতার প্রতীক। সকালে পিঠা পায়েস ও যাত্রাপালা এই উৎসবকে করেছে আরও রঙিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।